আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সাথে আছি জ্যোতি সরওয়ার। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজশাহী, ভোলা ও ফেনীর এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী কাজী শাহেদ, ছোটন সাহা ও তোফাল আহমেদ নিলয়ের কাছ থেকে। প্রথমে চলে যেতে চাচ্ছি রাজশাহীতে। শাহেদ, এখন রাজশাহীতে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? শুভ সকাল চৈতি। আমরা আছি রাজশাহীর সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ির সামনে, যেটি 5 আগস্টেও যখন ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে তখন ওই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল এবং গতকাল রাতে এই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আমরা ক্যামেরার চোখে দর্শকদের একটু দেখাতে চাই। তিনতলায় বাড়িটির পুরো যে সামনের অংশটি সেটি ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতেই এই বাড়িটিতে হামলা করে এবং তারা এটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তাদের যেটি দাবি সেটি ছিল যে এটি ফ্যাসিবাদের, যেহেতু আওয়ামী লীগের নেতা ছিলেন, ফ্যাসিবাদের যে চিহ্ন এই বাড়িটিতে, সেই বাড়িটি তারা রাখতে চান না, এই কারণে এখানে ভেঙে ফেলা হয়েছে। এবং রাত থেকেই কিন্তু উৎসুক জনতা যারা তারা এখানে আসছেন এবং এই বাড়িটিতে আগেও যখন 5 আগস্টের পরেও ব্যাপক ভাঙচুর, লুটপাট করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, সেটি এখনো অব্যাহত আছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে যারা সাধারণ মানুষরা আছেন তারা অনেকেই এখানে আসছেন এবং ভেতরে যেসব রড বা অন্যান্য জিনিসপত্রগুলি এখনো অবশিষ্ট আছে সেগুলো তারা নিয়ে যাওয়ার জন্য দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাড়িটিতে কয়েকটি গাছ ছিল সেগুলো কেটে ফেলা হচ্ছে এবং সেগুলো স্থানীয় অনেকেই নিয়ে যাচ্ছেন। আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা এগুলো কি করবেন, তারা বলছে যে এগুলো জ্বালানি হিসেবে তারা ব্যবহার করতে চান। এছাড়া ছোট শিশুরাও অনেকে আছেন যারা সিমেন্ট বালুর সঙ্গে যে রডগুলি লেগে আছে সেগুলি তারা ভেঙে রডগুলি বের করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুরো বাড়িটি 5 আগস্টের পরেই কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। গতকাল রাতে সেই বাড়িটিতে আবারও ছাত্র জনতার ক্ষোভের যে আগুন সেটি আমরা দেখেছি, যে বুলডোজার দিয়ে এই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং সামনের যে অংশটি সেটি পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিনতলার। যদি এক ধরনের যে ক্ষোভ মানুষের ছিল সেই ক্ষোভটি এই বাড়ির উপরে এসে পড়েছে। শুধু এই বাড়িটি নয়, রাজশাহীর আরো কয়েকটি জায়গায় এরকম ভাঙচুর করা হয়েছে। আমাদের কাছে যে তথ্য এবং খবর আছে এটি হলো যে চিকিৎসক নেতা এবং সচিবর নেতা ছিলেন ডাক্তার নওশাদ আলী, তার বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পুঠিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, তিনি ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে, তার বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানোর খবর আছে। গতকাল ডালাস হোটেল নাম, যেটি আওয়ামী লীগের এক নেতার হোটেল ছিল, সেটি 5 আগস্টেও একবার ভাঙচুর এবং লুটপাট করা হয়। সেটিতে গতকাল শ্রমিকরা সেটি চালু করেছিলেন। সেই হোটেলটিও গতকালকে আবারও ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে এবং সেখান থেকে শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও সেটি বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এই হামলার সঙ্গে জড়িত তারা সেটি করে, যদি ফ্যাসিবাদের যারা দোসর বলে তারা আখ্যায়িত করছেন তাদের প্রতিষ্ঠান, সেই কারণে তারা সেটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এবং কালকে সন্ধ্যা থেকে এই যে ভাঙচুরের যে খবর সেটি, তবে আজকে সকালে এখন পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো খবর আর পাওয়া যায়নি যে কোথাও ভাঙচুর হচ্ছে কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমন খবর পাওয়া যায়নি। আমরা যে বাড়িটির সামনে দাঁড়িয়েছি এটি সাবেক মেয়র এবং এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ি। তার বাড়ির ঠিক বিপরীতে পাশে কিন্তু পুলিশ ফাঁড়ি একটি আছে। আমরা রাত্রিবেলা যখন দেখেছি যে এই বাড়িটিতে যখন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কাজ হচ্ছিল তখনও কিন্তু ফাঁড়িটি এখানে আছে এবং ফাঁড়ির পুলিশ সদস্য যারা তারা একটা অসহায় অবস্থায় এখানে দাঁড়িয়েছিলেন। একেবারেই বাড়িটির যে সামনের অংশ সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং উৎসব জনতা যদি আমরা দেখি যে পুরো বাড়িটিতে, বিশেষ করে শিশুরা এই বাড়িটিতে আসছেন এবং তারা কোথাও কিছু অবশিষ্ট আছে কিনা সেটি তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের 3 তলা যেটি আছে সেখানে অনেক শাড়ি পুরানো অবস্থায় পড়ে আছে। এছাড়া যে থাই গ্লাসগুলি ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে। এখানে যে রেলিংগুলি দেওয়া ছিল সেগুলো খুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। এছাড়া গ্যারেজের যে শেডটি তৈরি ছিল সেই শেডের লোহার রডগুলি সেগুলো নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। পুরো বাড়িটিকেই একেবারে ধ্বংসস্তূপ করা হয়েছিল আগেও, এখন সেটি ভেঙে ফেলার যে
চেষ্টা সেটা আমরা দেখছি যে সামনের অংশ একেবারেই ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করতে পারি যে এখানে যে রডগুলি সেগুলো ভাঙার চেষ্টা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আমরা যদি একটু দেখাই যে গাছ যে বাড়ির মধ্যে ছিল সেই গাছগুলিও এখান থেকে কেটে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং অনেকে আসছেন এবং উৎসুক জনতা যারা তারা কিন্তু এই বাড়িটিকে ঘিরে দেখতে আসছেন বাড়িতে কি হয়েছে। কালকে রাতেও আমরা দেখেছি প্রচুর উৎসুক জনতা এখানে ছিলেন, আজকেও তারা এখানে অবস্থান করছেন। পুরো বাড়িটির ক্ষোভের যে আগুন মানুষের, সাধারণ মানুষের, সেই ক্ষোভের আগুনটি এই বাড়িতে এসে পড়েছে। কারণ এই বাড়ির যিনি মালিক সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, তিনি এই অঞ্চলের সর্বোচ্চ নেতা ছিলেন আওয়ামী লীগের। ফলে যারা ছাত্র জনতারা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটি ভাঙচুর করেছেন, তারা যেটি বলছেন তিনি এই অঞ্চলের সবচেয়ে বড় স্বৈরাচারের দোসর ছিলেন, যে কারণেই কিন্তু এই ক্ষোভটি এসে পড়েছে এই বাড়িতে। এবং পুরো বাড়ির সামনের যে অংশ, সেই অংশটি বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরো বাড়িটি ব্যবহার অনুপযোগী হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ভোলার খবর জানতে চলে যাব সহকর্মী ছোটন সাহার কাছে। ছোটন সাহা। গত পরশুদিন আমরা যেমনটি দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণের পরপরই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা শহরে মিছিল করেছেন এবং গতকালকেও কিন্তু দিনভর উত্তেজনা ছিল। আমরা রাত 9টার পরে দেখেছি যে ভোলা শহরের জেলা প্রশাসক কার্যালয়, পৌরসভার কার্যালয় এবং জেলা পরিষদ কার্যালয়ের 3টি মুরাল, বঙ্গবন্ধুর 3টি মুরাল কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে এর পরপরই রাত 10টার দিকে কিন্তু আমরা দেখেছি জেলা আওয়ামী লীগ কার্যালয়ও কিন্তু বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে এবং সেগুলো বলা যায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের রাতে অর্থাৎ বুধবারও আমরা দেখেছি যে ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে আগুন দিয়েও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এখন রয়েছি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধুর মুরালটি ছিল, প্রায় 2 বছর আগে নির্মিত হয়েছিল এবং সেটি গতকাল রাতে কিন্তু বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতারা তখন উপস্থিত ছিলেন এবং তারা তখন কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছিলেন এবং এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে এখনো যে পরিস্থিতি বলা যায় অনেকটাই থমথমে অবস্থা কিন্তু শহরে রয়েছে। জীবনযাত্রা যে স্বাভাবিক যে অবস্থা, সেটিও কিন্তু অনেকটাই এই থমথমে পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে আমরা যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের এই চত্বরগুলোতে কিন্তু দর্শনার্থীদের জন্য এবং সুবিধাভোগীদের জন্য কিন্তু বসার কিছু বেঞ্চ ছিল, সেই বেঞ্চগুলো কিন্তু এখান থেকে চুরি হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে বসার বেঞ্চগুলো কিন্তু এখান থেকে চুরি হয়েছে। এবং আজকে সকালেও আমরা যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে সেই বেঞ্চগুলো কিন্তু নিয়ে গেছে এবং মানুষ এই যে মানে নিরাপত্তাহীনতা, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু বলা যায় যে মানুষ বিক্ষুব্ধ যে মানুষ সেগুলো আসলে যে যার মতো নিয়ে যাচ্ছে এবং সচেতন মহল বলছিল এটি আসলে ক্ষোভের কারণ তাদের কাছে, কারণ সরকারি যে সম্পদ সেটি রক্ষার দায়িত্ব সবার। তো সেই হিসেবে এই যে চলছে, যে চুরি চলছে, সেগুলো নিয়ে কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। এবং আমরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে যেমনটি দেখেছি, আসলে এই মুহূর্তে যেহেতু আজকে ছুটির দিন রয়েছে, অফিস আদালতগুলো বন্ধ রয়েছে, মানুষের কর্মব্যস্ততাও নেই। এই যে থমথমে যে অবস্থা এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে কিছু মানুষ কিন্তু এখানে সেই সুযোগটি নিচ্ছে এবং তারা কিন্তু এখানে এসে মানে যে সরকারি যে সম্পদগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করছে, কেউ আবার নিয়েও যাচ্ছে, এমনটি আমরা জেনেছি। এবং শহরে আমরা ঘুরেছি এবং শহরের যে সার্বিক পরিস্থিতি
সেটি কিছু কিছু পয়েন্টে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে এবং যেহেতু এখনো যে পরিস্থিতি বিরাজমান রয়েছে সে নিয়ে মানুষের আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে। তো এ ছিল আমার কাছে বলাতে যে বঙ্গবন্ধুর যে মুরাল ভাঙচুর করা হয়েছে এবং যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিলয়। আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে শিক্ষার্থীদের যে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি ফেনীতেও শিক্ষার্থীরা নানান কর্মসূচি পালন করেছে। আমরা গতকাল সন্ধ্যা 7টা থেকে দেখেছি শিক্ষার্থীরা শহরের ট্রাং রোডে জড়ো হয়েছিল। সেখান থেকে ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি, তারা দ্বিতীয় দফায় সেখানে শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে ভাঙচুর চালায়। এরপরে আমরা দেখেছি প্রায় 7:30 8টার দিকে আমরা দেখেছি ফেনী স্টেশন রোডস্থ ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়, আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি। ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রায় 7টা থেকে 7:30 থেকে প্রায় 8:30 পর্যন্ত তারা এখানে এই জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আসলে দ্বিতীয়বারের মতো তারা ভাঙচুর করে। আমরা দেখেছি এখানকার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এছাড়াও পুরো শহর জুড়ে তাদের এই যখন ভাঙচুর কার্যক্রম চলছিল ঠিক সেই সময় আসলে পুরো শহর জুড়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, মানুষ তখন আতঙ্কগ্রস্ত ছিল। মানুষ বিশেষ করে ফেনী জেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেটির চতুর্পাশে আসলে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছিল, সেখানে অতর্কিতভাবে তারা এসে যখন ভাঙচুর কার্যক্রম করে ঠিক তখনই আসলে আশপাশের ব্যবসায়ীরা তারা আতঙ্কগ্রস্ত ছিল। এছাড়াও আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে সারা দেশে নিয়ে তাদের যে বুলডোজার কর্মসূচি সেটি তারা ফেনীতে চলমান রেখেছিল এবং সেই চলমান কার্যক্রমে তারা বুলডোজার না পেয়ে তারা আসলে হাতুড়ি দিয়ে এবং শাওয়াল দিয়ে এইসব জিনিস দিয়ে কিন্তু তারা সেগুলো ভাঙচুর করার চেষ্টা করেছিল। তবে আমরা দেখেছি শুধু ফেনী শহর নয়, ফেনী শহরের বাইরেও আমরা দেখেছি তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা রেখেছিল। আমরা দেখেছি ফেনী 1 আসনের যে সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের যে বাড়ি সেটিও কিন্তু তারা সেখানে অগ্নিসংযোগ করেছে এবং এছাড়াও ফেনী 3 আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতেও সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অগ্নিসংযোগ করেছে এবং সেই বাড়িটি ভাঙচুর করেছে। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং ফেনী জেলা যুব লীগের সভাপতি দিদারুল কবির রতনের বাড়িতেও তারা সেখানে অগ্নিসংযোগ করেছে। তাদের যে এখানকার ছাত্র জনতা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী এবং তাদের যে নির্যাতন, যে শিক্ষার্থীদের উপর যে প্রতিনিয়ত তারা 4 আগস্ট ফেনীর মহিপালে যে কার্যক্রম করেছিল, গণহত্যা করেছিল, তারই প্রতিবাদে কিন্তু তারা এই কার্যক্রমটি ফেনীতে চলমান রেখেছিল বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বুলডোজার কর্মসূচির ভাঙচুর নিয়ে সর্বশেষ তথ্য। নীলা, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ভাষণের প্রতিক্রিয়া সারা দেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ছাত্র জনতা দ্রোহের তাপে ধ্বংসস্তূপ ধানমন্ডি 32, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, এখন ধানমন্ডি 32-এর কি অবস্থা দেখছেন জানাবেন। চৈতি, আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো এখানকার যে বুলডোজার কর্মসূচি সেটির অংশ হিসেবে ভাঙা হচ্ছে। দেখতে পাচ্ছেন গতকাল যতটুকু ভাঙা ছিল, তারপর যখন বুলডোজারটা এখান থেকে চলে যায় আর তারপর ব্যক্তিগতভাবে যেভাবে পারছেন এখানকার যে বাড়িটি রয়েছে 32 নম্বরে সেটি ভেঙে বিভিন্ন অংশ বিশেষ নিয়ে যাচ্ছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। সকাল থেকে আমরা যেটি দেখছি যে ব্যক্তিগতভাবে অনেকে এসেছেন এবং এখানকার যে ইট এবং রড যেগুলো ছিল সেগুলো ভেঙে তারা নিয়ে চলে যাচ্ছে। তবে আজকে যেটি বলা যায় যে ছাত্র জনতার উপস্থিতি খুব একটা বেশি নেই। আজকে যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন,
যারা উৎসুক জনতা রয়েছেন, পাশাপাশি অনেকে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে এই বাড়িটি দেখার জন্য যে সর্বশেষ বাড়িটির কি অবস্থায় রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছেন, অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন, ছোট বাচ্চারা এসেছে এখানে যে দেখার জন্য। এবং পাশাপাশি যে 2-3টি বাড়ি রয়েছে, 3টি বাড়িতেই কিন্তু একইভাবে কিন্তু ভাঙার কাজটি চলছে। তো এখানকার যাদের সাথে আমরা কথা বলেছি সবাই বলছে যে কর্মসূচিটি শেষ হলেও বুলডোজার কর্মসূচি যেটি ছিল তাদের মনে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে তারা এসেছেন এবং একটি টুকরো হলেও তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন এমনটাই বলছেন তারা। তবে দেখতে পাচ্ছেন যে দোতলা 3তলার যে জায়গাটি সেখানে এখনো মানুষজন রয়েছে, তারা ভেতরে অবস্থান করছেন। 2-3টি ভবনে একই রকম আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা চলে যে গত 2 দিন আগে শেখ হাসিনার যে ভাষণ সেটি কেন্দ্র করে ছাত্র জনতা যে কর্মসূচি দিয়েছিল সেটি কিন্তু ধানমন্ডির 32 নম্বরে এখনো আমরা দেখতে পাচ্ছি যে চলমান রয়েছে এবং এখনো ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু 32 নম্বরে রয়েছে। তো চৈতি, আমার কাছে এই ছিল ধানমন্ডির 32 নম্বর থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32 থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাফওয়ান। অমর একুশে বইমেলায় শিশু প্রহর আজ, আর বাংলা একাডেমির ভবন চত্বরে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আপন অপু, কথা বলবো তার সাথে। অপু, মেলায় শিশুদের সমাগম কেমন দেখছেন জানাবেন। চৈতি, আমি এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু চত্বরে। আজকে অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর, মেলার দ্বার খুলেছে সকাল 11টায়। এর আগে ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং এই পারে বেলা 11টার সময় অমর একুশে বইমেলার গেট খুলেছে। গেট খোলার সঙ্গে সঙ্গেই এখানে শিশু কিশোরদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং শিশু কিশোরদের সঙ্গে এসেছেন শিশু কিশোরদের অভিভাবকদেরকে নিয়ে এসেছেন এখানে। তারা নানা রঙের বই দেখে অনেক নিজেদের অনুভূতি প্রকাশ করছে, ভালো লাগার কথা জানিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক শিশুরা নিজেদের পছন্দের বই দেখছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা বই দেখছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। তোমার নাম কি? আমার নাম মুনতাকা মুমতারিন। আমি তোমাকে মেলায় এসে তোমার কেমন লাগছে? আমার মেলায় এসে খুবই আনন্দিত এবং অনেক খুশি হয়েছে আমি মেলায় এসে। তুমি মেলায় কি বই কিনবা? আমি মেলায় এখন পর্যন্ত কিনেছি হচ্ছে এনসাইক্লোপিডিয়া এবং একটি ঈশপের নীতিকথা গল্পটি কিনেছি। এছাড়া আমার আরও ইচ্ছা আছে অনেক গল্প কেনার। তার পাশাপাশি হচ্ছে আমি কিনবো রহস্যজনক বইগুলো, তারপর মোহাম্মদ জাফর ইকবালের বই, তারপর হুমায়ুন আহমেদের বই। আমার ছোটবেলা থেকে বই পড়ার অনেক শখ ছিল। দেখা যেত আমি গল্প লিখি তাদের বইগুলো পড়ে এবং কবিতাও লিখি। আমি তাদের বইগুলো পড়ে চেষ্টা করি তারা কিভাবে শুরুটা করেছে, কিভাবে চেষ্টা করেছে সেটা জানার জন্য। আর গত বছর এসে আমি সিসিমপুর দেখেছিলাম, কিন্তু এই বছর এসে দেখছি যে সিসিমপুর হবে না, তাই খুব কষ্ট লাগছিল। তবে এখানে নানা রকম বই দেখে আমার এখন খুবই আনন্দিত লাগছে। আমার ইচ্ছা বড় হয়ে আমি যারা বই লেখে তাদের মতন একজন বিখ্যাত কবি হব। তুমি তোমার লেখা একটা কবিতা শোনাতে পারবে আমাদেরকে? হ্যাঁ, শোনাতে পারবো। আমার লেখা একটি কবিতা, যেটা আমার সবার প্রথম আমি একটা কবিতা লিখেছিলাম, তার নাম ঈদ এসেছে। ঈদ এসেছে, ঈদ এসেছে, সবার মুখে হাসি, রঙিন জামা রঙিন জুতো মনের মতো সাজি। রোজার দিনে ঈদ এসেছে 30টি দিন পর, ঈদের দিনে সবাই মিলে রঙিন জামা পর। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন শিশুর কাছ থেকে তার ভাবনার কথা, সে বড় হয়ে কি হতে চায়, বইমেলায় কেন এসেছে, বইমেলায় এসে কি করছে। আমরা আরেকটা শিশুর সঙ্গে কথা বলতে চাই। তোমার নাম কি? লাবিবা তাসনিম রহমান। তোমার মেলায় এসে কেমন লাগছে? আমার মেলায় এসে অনেক ভালো লাগছে। আমি মেলায় এসেছিলাম বিশেষ করে আঁকার জন্য। আমার একটা ড্রয়িং কম্পিটিশন ছিল, কিন্তু বইমেলা দেখলাম, আমি অনেক বই কিনতে চাই, ভালো লাগছে। দর্শক যেমনটা দেখছিলেন, বলছিল ওই ছোটরা নিজেদের অনুভূতির কথা প্রকাশ করছিল বইমেলায় এসে এবং তারা নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছে। আমি আরেকটু জানিয়ে রাখি, আজকে মেলার দুয়ার খুলেছে 11টা বাজে এবং মেলার দুয়ার বন্ধ হবে রাত 9টা বাজে। 9টা পর্যন্ত বইমেলা চলবে, কিন্তু শিশু প্রহর চলবে দুপুর 1টা পর্যন্ত। এবং এইখানে অনেকগুলো স্টল আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চাদের নানা রঙের বই নিয়ে
নানা রঙের বই নিয়ে সাজছে স্টলগুলো। এবং এবারের মেলায় সব মানে প্রত্যেকবার মেলায় এই ছোটদের সিসিমপুর থেকে যে আয়োজন ছিল, যে ছোটদের হালুম টিকটিকির যে উপস্থিতি, তাদের সঙ্গে যে ছোটরা খেলা করত, আনন্দ করত, এবার সেই আয়োজনটা নেই। সেই আয়োজনটার অনুপস্থিতি শিশুদেরকে হচ্ছে একটু মনক্ষুণ্ণ আছে শিশুদের, আমরা কথা বলে যেমনটা জেনেছি। তবে সেই শিশু সিসিমপুরের আয়োজন না থাকলেও এখানে যে অন্যান্য যে আয়োজনগুলো আছে সেই আয়োজনগুলোর কারণে শিশুরা মেলায় আসবে, এমনটা হচ্ছে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আর একটু জানিয়ে রাখি, এর আগে যে অমর একুশে বইমেলার যে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতা থেকে সেরা 10 জনকে সেরা 10 জনকে বাছাই করবে এবং সেরা 10 জনকে বাছাই করার পরে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আপনার 21শে ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বের পর সেদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবং অমর একুশে বইমেলার শিশু চত্বর থেকে আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। 21শে বইমেলার শিশু প্রহর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আপন অপু। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্যের আয়োজনে 3 দিন ব্যাপী পালিত হচ্ছে কুহেলিকা উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। কথা বলবো তার সাথে। তিতাস, কি আয়োজন থাকছে উৎসবে? দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতের যে এমএস এবং কুয়াশাকে বরণ করতে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে কুহেলিকা উৎসব। আসলে এই উৎসব হচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো সেগুলোকে তুলে ধরাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে যে সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, এটা কিন্তু 3 দিন ব্যাপী এই প্রোগ্রামটি। আজকে প্রথম দিন মোটামুটি যে সাজসজ্জা চলছে, স্টলগুলো বসানো হয়েছে, সাজানো হচ্ছে, অর্থাৎ আজ থেকে শুরু হয় এই প্রোগ্রামটি কিন্তু 3 দিন চলবে। আমরা দেখতেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বটদল যে এলাকা রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, বিভিন্নভাবে গান গাচ্ছেন এবং স্টলগুলোতে কিন্তু দেশের যে ঐতিহ্যবাহী যেমন ঘুড়ি, তারপরে যে হারিয়ে যাওয়া যে চিঠি উৎসব, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। আসলে মূলত এখানকে যারা অভয়ারণ্যের স্বেচ্ছাসেবী সংগঠনের যারা শিক্ষার্থী রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে বাংলার ঐতিহ্য, লোকজ ঐতিহ্যকে তুলে ধরতেই কিন্তু তারা প্রতি বছরের মতো এবছরও এই আয়োজন করেছে। এই আয়োজনে কিন্তু বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতির ধারক বাহক, সেই জিনিসগুলাই কিন্তু তুলে ধরা হবে। আমার সাথে অভয়ারণ্য সংগঠনের একজন শিক্ষার্থী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কি উদ্দেশ্যে আসলে এই প্রোগ্রামটা করে আসছেন, আসলে মূল ভাবধারাটা কি? আচ্ছা, আমাদের মূল ভাবধারা হচ্ছে এই আমাদের ক্যাম্পাসের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা। আর শীত উৎসব বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ক্যাম্পাসে হয়ে থাকে, সেই ধারাটাকে রক্ষা করার জন্য আমরা এখানে কুহেলিকা উৎসব, এই উৎসবটা নাম দিয়েছি। এছাড়াও আমরা গ্রামীণ সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার জন্য পুতুল নাচের ব্যবস্থা, এর পরবর্তীতে আমরা পটচিত্র প্রদর্শন করে থাকি আমাদের সংগঠন থেকে। এর পরবর্তীতে আমরা আমাদের চিঠি বাক্স নামে একটা স্পেশাল সেগমেন্ট আছে, যেটাতে আমরা ইন ক্যাম্পাস যে কারো কাছে চিঠি পৌঁছে দেই, আমরা ডাক পিয়নের সেবা দিয়ে থাকি। আর এর পরবর্তীতে আমাদের রঞ্জন নামে একটা অনুষ্ঠান হয়, যেটাতে আমরা মৌলিক সংস্কৃতি চর্চা করি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা নিজেরা মিউজিক করে, নিজেরা মিউজিক তৈরি করে, কোরিওগ্রাফি করে, নাটক লিখে, কবিতা লিখে, ওদের ওই নাটক, কবিতা, গানগুলো আমরা মঞ্চে রিপ্রেজেন্ট করি। এছাড়াও আমাদের উদ্যোক্তা মেলা হয়। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আমরা এই উদ্যোক্তা মেলাটার আয়োজন করে থাকি। আর এই মেলা কুহেলিকা উৎসব 1431 তৃতীয়বারের মতো হচ্ছে অভয়ারণ্য সংগঠন থেকে। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত প্রত্যেক বছর বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা এবং এই বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা কন্টিনিউ করার। যেমনটি শুনছিলেন, আসলে এখানে আমরা একটু শিক্ষার্থীরা বসে আড্ডা দিচ্ছে, অর্থাৎ বাংলা যে গান, যে বাংলার ঐতিহ্য, সেটি তুলে ধরার জন্য শিক্ষার্থীদের কাছে। আমরা সামান্য একটু গানে চলে যাবো, আসলে শিক্ষার্থীদের একটু গান শুনতে চাই।
যেমনটি শোনাচ্ছিলাম আসলে এভাবেই কিন্তু আগামী 3 দিন আজ থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের যে বাংলা গান, বাংলা সংস্কৃতি, চিঠি উৎসব থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো কিন্তু এই যে কোহেলিকা যে উৎসব সেখানে তুলে ধরা হবে। আসলে আমরা জানি আজ থেকে শুরু হয়েছে এই উৎসব এবং শেষ হবে কিন্তু আগামী 9 ফেব্রুয়ারি। এই ছিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোহেলিকা উৎসব নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে কোহেলিকা উৎসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। চাঁদপুরের মাছঘাটে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম বৃদ্ধির কি কারণ বলছেন বিক্রেতারা? চৈতি, আজকে কিন্তু ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকে ঘাটে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে কিন্তু ভিড় জমিয়েছেন, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। এখানে যে পরিমাণ মাছ আসার কথা, অর্থাৎ চাহিদার তুলনায় কিন্তু মাছ ঘাটে কম আসায় কিন্তু দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ কেজিতে 50 থেকে 100 টাকা কিন্তু আজকে বেড়েছে। সকাল থেকে আমি দেখেছি নদী থেকে জেলেরা মাছ ধরে ঘাটে নিয়ে আসছেন, সে মাছগুলোকে আড়তে তুলে নিলাম ডেকে কিন্তু বিক্রি হচ্ছে। এরপর আমি দেখেছি আজকে যদি আমি আপনাকে বাজার দরটা জানিয়ে দেই, সেটি হচ্ছে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, যেটি গতকাল বিক্রি হয়েছে 2300 থেকে 2400 টাকা। আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি আজ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা, যেটি গতকাল 1700-1800 টাকায় বিক্রি হয়েছে। আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300-1400 টাকা, যেটি গতকাল বিক্রি হয়েছে 1200-1300 টাকা। এর কারণ হিসেবে আমি এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের দাম চড়া থাকায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এখানে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ঘাটে প্রতিদিন গড়ে কিন্তু 100 মণ মাছের চাহিদা রয়েছে। এর বিপরীতে ঘাটে মাছ আসছে কিন্তু এখানে প্রায় 20 থেকে 25 মণ এখন পর্যন্ত ঘাটে এসেছে। বেড়া বাড়ার সাথে সাথে সেটি কিন্তু 30 থেকে 35 মণ ইলিশ মাছ ঘাটে আসে। তো আসলে ইলিশের সরবরাহ দাম কম থাকায় ইলিশের দামটা কমছে না। আর আরেকটু বিষয় আমি কথা বলে রাখি, এখানে যারা পদ্মা মেঘনার জেলে রয়েছেন, যারা সকালে চাঁদপুর ঘাটে মাছ নিয়ে এসেছেন, তাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এই যে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ এই মাসটি কিন্তু চাঁদপুরের ঘাটে কিন্তু ইলিশ বেচা কিনা পুরো দমে চলবে, অর্থাৎ আগামী যে মার্চ এপ্রিল 2 মাস, এই 2 মাস কিন্তু জাটকা সংরক্ষণ অভিযান চলবে। এই জাটকা সংরক্ষণ অভিযানের সময় কিন্তু চাঁদপুরের নদ নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তো আমরা বলতে পারি এই যে এখনই কিন্তু ইলিশের বেচা কিনা জমে উঠবে, এই মাসটি বেচা কিনা চলবে। তো ইলিশের প্রাপ্যতা বাড়লে দামটা কিছুটা কমে আসবে। তো এই ছিল চৈতি, চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরের মাছঘাট থেকে ইলিশের দামের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহের শাকসবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও চড়া মাছ মাংসের দাম। তবে কুমিল্লায় বাজার দর রয়েছে নিম্নবিত্তের সাধ্যের মধ্যেই। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ ও কুমিল্লা থেকে আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ ও সুমন কবির। ইলিয়াস, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ময়মনসিংহের বাজারে শাকসবজির দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ক্রেতাদের, যদিও মাছ, মাংস এবং ভোজ্য তেলের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। এই নিয়ে ক্রেতারা বলছেন যে আসছে রমজানের আগে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে তাদের অনেকটাই কিন্তু বিপাকের মধ্যে পড়তে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসছে রমজানকে সামনে রেখে কিন্তু তারা ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক এবং আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে রমজানের মধ্যে বাজার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আজকে আমি রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছি। এই বাজারে কিন্তু আপনার মাধ্যমে আজকে একটু দর্শকদের সবজির দাম কিন্তু আমরা জানাতে চাই। আজকের বাজারে শিম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে এবং সিমের বিচি বিক্রি হচ্ছে
হচ্ছে 50 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়াও লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 40 টাকা করে, এবং ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 10 থেকে 15 টাকা করে কিন্তু। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এবং গাজর বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে সবজির বাজার কিন্তু অনেকটাই তাদের নাগালের মধ্যে রয়েছে, এবং তাদের অভিযোগ রয়েছে যে মাছ মাংসের দাম কিছুটা চড়া রয়েছে। আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগিতে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, এবং দেশি মুরগিতেও কিন্তু প্রায় 50 টাকা কেজিতে বেড়েছে। কেজি বেড়ে কিন্তু 500 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের দাম কিছুটা চড়া রয়েছে, অর্থাৎ দেশি জাতীয় মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে মাছের বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি মাছে কিন্তু 50 থেকে 20 টাকা কিন্তু কেজিতে বেড়েছে। এবং যদিও যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে অনেকটাই কিন্তু সবজির বাজার নিয়ন্ত্রণে রয়েছে, এবং সবজির উৎপাদন এবং আমদানি কিন্তু বেশি হয়, সবজির বাজার কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন যে আসছে রমজানকে ঘিরে বাজার যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে সবকিছু কিন্তু তাদের নাগালের মধ্যে থাকবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। যে ইলিয়াস, আপনি যেটা বলছিলেন আসলে আমি দেখেছি কুমিল্লা গত সপ্তাহে এই সপ্তাহে আসলে সবজির বাজারে কমতির দিকে রয়েছে। 5 থেকে 7 টাকা করে প্রতি কেজিতে সবজির দাম কমেছে। বিশেষ করে যদি কথা বলি, সিমের দাম কমেছে, টমেটো, গাজর, আসলে সকল সবজির দামে কুমিল্লা বাজার কম রয়েছে। তবে একটা বিষয় জানা যায় কি, কুমিল্লার বাজার সবজির দাম কমলো, মাছের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। সেই ক্ষেত্রে নিত্য যে বাজারে আপনাদের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 5 টাকা প্রতি কেজি, আপনার চালের দাম বৃদ্ধি পেয়েছে 5 টাকা প্রতি কেজি, 5 থেকে 10 টাকা বলছে। আসলে তারা বলছেন যে আসলে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে রমজানে শুরু হওয়ার মধ্যে যদি ব্যবসায়ীরা যদি কারসাজি করে তাহলে সিন্ডিকেটের থাবা পড়তে হবে, এবং সিন্ডিকেটের মাধ্যমে যদি বলি আপনাকে রমজানে আসলে সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে। ক্রেতা যারা রয়েছে, ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং যারা থাকবেন, এবং সরকারের কাছে আহ্বান করেছেন যে আসলে এই বিষয়ে যদি এখন থেকে যদি তারা মনিটরিং না করেন তাহলে রমজানের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। এবং সেদিক থেকে একজন সাথে কথা বলতে চেষ্টা করবো। ভাই, দাম সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কারণটা কি? কারণটা হলো সিন্ডিকেট তারা করে একলগে মনে করেন দেশটার একটা অস্বস্তি করে রাখছে। তেল পাওয়া যাইতেছে না, আমরা তেলের টাকা একবার দিয়ে রাখছি, তেল দেয় না। তেলের লগে আটা দেয়, চিনি নিতে হয়, তারপরে ডাল নিতে হয়, নিলে তাহলে তারা দিবে, তাহলে দেয় না। ডিলাররা এরকম করতেছে, আমরা তো কিছু করার নাই, আমরা তার কাছে জিম্মি হয়ে গেছি। আর আসলে এই সংকট সরকার যদি না চায় কোনোদিনই সম্ভব না। সংকট মানে দেখতে হলে আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে, আনলে দেশ শিথিল হলে তারপরে। আসলে যেটা বলছিলেন, আচ্ছা নিত্যপণ্য বাজার সাথে যদি সরকার মনিটরিং না করা হয় তাহলে রমজানে অনেক সমস্যা পড়তে হবে সাধারণ মানুষ এবং ভোক্তা যারা রয়েছে তারা। আসলে এই ছিল কুমিল্লা বাজার থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ ও কুমিল্লার বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বগুড়া বেড়েছে চালের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, চালের দাম বৃদ্ধির কারণ কি দেখছেন, ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? চৈতি, ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে সরকার যখন চাল আমদানিতে নানা রকম সুযোগ সুবিধা দিলেন এবং ব্যবসায়ীদের আহ্বান জানালেন যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তারা যেন চাল আমদানি করে চালের যে চাহিদা রয়েছে সাধারণ মানুষের তা যেন পূরণ করে, তবে বাজারে গেল কয়েক সপ্তাহ ধরে আমদানির যে সুফল তা কিন্তু সাধারণ মানুষ পায়নি। বগুড়ার যে বাজার, প্রতিটি বাজারে আজ সকাল থেকে আমরা খোঁজ নিয়ে দেখেছি দেশি যে কাটারি চাল তা বিক্রি হচ্ছে 78 টাকা করে, এবং আমদানিকৃত যে চাল সেই চালের দাম কিন্তু অনেক কম হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি সেই চালও বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 76 টাকা পর্যন্ত। আর বগুড়ার যে অন্যান্য যে চালের বাজার রয়েছে, যেমন কাটারি নাজির, সেটিও বিক্রি হচ্ছে আগের দামে 80 টাকা কেজি। আটাশ চাল, যে আটাশ চালটি সবচেয়ে বেশি চাহিদা থাকে মধ্যবিত্তদের মাঝে, সে আটাশ চাল বর্তমানে বিক্রি হচ্ছে বগুড়ার বাজারে মানভেদে 65 থেকে 68 টাকা কেজি।
কেজি। মোটা যে চাল তারও বাজার কিন্তু 56 টাকার কম কোনো চালই নেই। 56 টাকা থেকে 58 টাকা ভেদে মান ভেদে স্বর্ণা এবং রঞ্জিত চাল কিন্তু বগুড়ার বাজারে বিক্রি হচ্ছে। আমার সকাল থেকে কথা হয়েছে কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা যেটি বলছেন যে তারা তো খুচরা ব্যবসায়ী, বড় বড় মিল মালিক এবং আমদানিকারকদের কাছ থেকে তারা পাইকারিতে চাল কিনে নিয়ে এসে এই বাজারগুলোতে তারা বিক্রি করে। এখন যারা আমদানিকারক রয়েছে তারা কি দামে আমদানি করেছে এবং তাদেরকে কি দামে বিক্রি করছে এটি যদি কোনোভাবে মনিটরিং করা যায় তাহলে হয়তো আমদানিকৃত যে চাল তা হয়তো সাধারণ মানুষ কিছুটা কম টাকায় তারা পেতে পারে। তবে প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যে আসলেও কি 75 টাকা কেজিতে যে আমদানিকৃত চাল বিক্রি হচ্ছে এই চালটি আসলেও এর কমে বিক্রি করা কোনোভাবে সম্ভব হবে কিনা সাধারণ মানুষের প্রশ্ন। সবজির বাজার যেভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে, দ্রুততম সময়ে যেন চালের বাজারও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনা যায় এমনই প্রত্যাশা কিন্তু সকলে ব্যক্ত করেছে। চৈতি বগুড়া শহরের ফতে আলী বাজার থেকে চালের ঊর্ধ্বমুখী বাজারের দাম দর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। বাজারে কমেছে আলুর দাম, উৎপাদন ব্যয় তুলতেও হিমশিম খাচ্ছে কৃষক। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, কথা বলবো এ নিয়ে। সুমন, এ নিয়ে কি বলছেন কৃষকরা, বিস্তারিত জানাবেন। জি চৈতি, আসলে আপনি যেমনটি বলছেন মুন্সিগঞ্জ কিন্তু ঐতিহ্য আমাদের এই বিক্রমপুরের আলু। তো এখানে কিন্তু গত বছর কৃষকরা কিন্তু আলুতে কিন্তু অনেক লসের সম্মুখীন হয়েছে। এই বছরে কিন্তু ঠিক তেমন ভাবে কিন্তু আপনার দাম নিয়ে সংশয়ে পড়েছে এখানকার কৃষক। গত বছর কিন্তু যেই বাক্সর আলু কিনতে হয়েছে 10,000 টাকা, সেই বাক্সর আলু কিন্তু এই বছর তাদের কিনতে হয়েছে প্রায় 32 থেকে 35,000 টাকা করে। তো এতে করে কিন্তু এই বছর কিন্তু তাদের উৎপাদনের খরচ কিন্তু 3 গুণ বেশি হয়েছে বলে আমাদের এখানকার প্রান্তিক কৃষকরা জানিয়েছেন। তো আমি এখন একজন প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন যে আপনাদের উৎপাদন খরচ কেমন হয়েছে এবং কি অবস্থা আপনাদের এই আলুর? আমাদের এবারকার সারের বাজার যে আগের থেকে অনেক বেশি, গতবার থেকে বস্তা প্রতি 400-500 টাকা করে। আলু আগে কিনেছিলাম 10,000 টাকা বাক্স, এবার 32,000-33,000 টাকা বাক্স, 35,000 গেছে লাস্টে দিয়া। এবার কানিতে যেই খরচ যায় মনে করেন 12 হতে 14,000 টাকা 1400 টাকা মন হইলে যদি আসে কৃষকের কিছু, আর নাহলে লসের পাল্লায়। ধন্যবাদ আপনাকে। জি আসলে চৈতি, আপনি যেমনটি শুনছিলেন এই বছর কিন্তু আলুর দাম কম থাকায় কিন্তু কৃষকরা কিন্তু তাদের চালান নিয়ে ঘরে ফিরবেন কিনা তাদের সংশয় রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মুন্সিহাট থেকে আলু বাজারের সবশেষ খবর। চৈতি, নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় সড়কের দুপাশে ফেলা হচ্ছে বাসাবাড়ি, হাট, বাজার, ক্লিনিক ও কলকারখানার বর্জ্য। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং এই যে ঢাকা আরিচা মহাসড়ক যেটি রয়েছে এটির পাশে দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট সাভারে কোনো ডাম্পিং জোন না থাকায় কিন্তু এই ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলা হচ্ছে, যে কারণে কিন্তু প্রতিনিয়তই যারা এই সড়ক ব্যবহারকারী রয়েছেন, যারা যেহেতু এটি একটি মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক, এখানে কিন্তু লাখ লাখ মানুষ প্রতিদিন এই সড়কটি ব্যবহার করে। পাশাপাশি যারা পথচারী রয়েছেন সেই সমস্ত পথচারীরাও কিন্তু এখানে এই পথটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের দুর্ভোগে পড়ে এবং এই যে প্রতিনিয়ত বাসাবাড়ি, কলকারখানা এবং হসপিটালে যে সমস্ত বর্জ্য রয়েছে সেগুলো এই সড়কের পাশে ফেলার কারণে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে কিন্তু জনস্বাস্থ্য ঝুঁকির সম্মুখে পড়ছে। স্থানীয়রা যেটি বলছেন যে দিনের পর দিন কিন্তু এইভাবেই কিন্তু বাসাবাড়ি এবং কলকারখানার বর্জ্য সড়কের পাশে ফেলছে, এতে কিন্তু চরম দুর্ভোগের পড়ছে তারা। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা বিভিন্ন সময় কিন্তু এটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু নানা ধরনের নির্দেশনা সাটিয়ে দিয়েছে যেন কোনোভাবে এই সমস্ত ময়লা ফেলা না হয়, কিন্তু তারপরেও কিন্তু অবাধে রাতের আধারে এগুলো ফেলা হচ্ছে। ইউনো যিনি রয়েছেন সাভারে তিনি বলছেন যে শুধুমাত্র এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি রোধ করা সম্ভব না, এতে করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। চৈতি, এবং ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।